আমার যেটা ইন্টেনশন ছিল ওটা হয় নাই, এটা ট্রায়াল ছিল না। প্যারেন্টস থেকে আমি বুঝতে পারছি তারা একটু মানে ডিসঅ্যাপয়েন্টেড। পে করা উচিত ছিল, কারণ তারা ট্রায়াল অলরেডি দিয়ে গিয়েছে, সামথিং ইজ হ্যাপেনিং, মানে কিছু হচ্ছে পিছনে। তো ইংল্যান্ডের জন্য খেলার জন্য সে রাজি অবশ্যই। আপনাকে আবারও স্বাগত। সেই ট্রায়ালের আগে কথা হয়েছিল, আবার কথা হচ্ছে। ট্রায়াল শেষ হলো, ট্রায়াল শেষে সম্ভবত আবারও বেশ কয়েকজনকে ডাকা হবে যারা যাদের সিলেক্ট করেছে এরকম শোনা যাচ্ছে। ওভারঅল আসলে ট্রায়াল সম্পর্কে যদিও একটু দেরিতে, তারপরে আপনার কাছ থেকে মূল্যায়নটা শুনতে চাই যে আসলে কেমন ছিল, কেমন হলো, বা প্রত্যাশা যেটা নিয়ে গিয়েছিলেন সেটা কতটা ফিল হয়ে মানে ফিল আপ হয়েছে। আমি অনেক প্রাউড ছিলাম এই মোমেন্টটা নিয়ে, যে আমার যে একটা কল্পনা ছিল ওই কল্পনাটা কিন্তু স্বপ্ন পর্যন্ত আসতে পারে নাই। আমার ভয় লাগতো যে কল্পনাটা যদি স্বপ্ন হয়ে যায় তাহলে আমি ওটার পিছনে বেশি দৌড়াবো। তবে আসলে দেখা গেছে যে আমি কল্পনাটার পিছনে বেশি দৌড়ে গেছিলাম, এই কল্পনাটাই আজকে রিয়েলিস্টিক হয়েছে। তো আমি অবশ্যই সবসময় থ্যাঙ্কফুল থাকবো পাপ করিমের নিয়ে, কারণ উনি আমার ভয়েস শুনেছিল প্রথম থেকে, সেই নভেম্বর মাসে। তো আই উইল নেভার বি আনডাউটফুলি থ্যাঙ্কফুল, মানে আমি ওনার ভক্ত বলতে গেলে। তো ওনার কারণে আজকে এই ট্রায়ালটা হলো। তবে আপনাকে একটা জিনিস বলবো, যেটা আমার যেটা ফিলিং হয়েছে, এটা আমার নিজের মন থেকে ফিলিং, এটা এটা আসলে রিয়েল ট্রায়াল ছিল না। যেটা আমার মোটিভ ছিল, আমার যেটা ইন্টেনশন ছিল ওটা হয় নাই, এটা ট্রায়াল ছিল না। আপনারা ভালো করে জানেন ট্রায়াল যখন হয় এক একটা প্লেয়ারের স্কিলস দেখে, এক একটা প্লেয়ারের নলেজ দেখে যে এক একটা প্লেয়ার কখন কি করে, আর এটা ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স দেখে। তো এই জিনিসটা পুরোপুরি করা হয় নাই। এখানে মেইনলি করা হয়েছিল যে একটা লার্জ একটা গেম, পজেশন গেম ম্যাচ খেলা হয়েছিল। তো আমার কাছে মনে হলো যে এটা একটা একটা প্রমোশনাল ম্যাচ ছিল, প্রমোশনাল একটা ইভেন্ট। এখন আপনি যেটা বলছিলেন যে যেভাবে আসলে ট্রায়ালটা হওয়া দরকার ছিল, আপনি যেভাবে এক্সপেক্ট করছিলেন, বা খেলোয়াড়রা যারা গিয়েছিল তারা যেভাবে এক্সপেক্ট করেছিল সেভাবে হয়তো হয়নি, মানে ওই ওয়েতে। তো এইখানে কি মনে হয় যে যারা গিয়েছে তাদের আসলে মানে কি বলবো, তাদের যে সামর্থ্যটা আছে, আমি বাংলাতেই যদি বলি, সেইটা আসলে দেখাতে পারেনি পুরোপুরি? এটা কি হয়েছে? এটা কারো কারো এরকম ফিলিং ছিল, জি। কারণ নর্মালি যখন ট্রায়াল হয়, যেটা আমি নিজে করি, আমার যে ক্লাব আছে ব্যালেন্স বেক ইএফ, আমি এখন তো আন্ডার 19 এর জন্য কোচ হচ্ছি, অ্যাসিস্ট্যান্ট কোচ। সো আমরা কিন্তু এই সোমবার মানে আগামীকাল আমরা শুরু করে দিব ট্রায়াল, যে আমাদের দলের মধ্যে কে থাকবে কে থাকবে না, অনেক কি প্লেয়ার আসতেছে। তো আমরা বিগ টেস্ট করাই, বাংলাদেশেও কিন্তু বিগ টেস্ট করাইছিল। বিগ টেস্ট হয়। হ্যাঁ, তো আমি যখন যে আব্দুল কাদেরকে পাঠাইছিলাম ইটালি থেকে, আর এমান মাতিন, তারা 6 সপ্তাহের জন্য বাংলাদেশ ছিল, তাদেরকে প্রায় বিগ টেস্ট করাইতো, তাদের স্কিল দেখতো, ম্যাচ খেলাইতো, সব করতো, যেটা আমরাও করি। তবে এখানে কিন্তু ওই জিনিসটা হয়নি, এই ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা দেখানো হয় নাই। সো আমি যখন শুনলাম যে কিরকম কিরকম ভাবে মানে এই ইভেন্টগুলি হবে, তখন আমি একটুখানি ডিসঅ্যাপয়েন্ট না, আমি আসলে ডাউট করছিলাম যে মানে প্ল্যানটা কি আসলে। তো বিপ টেস্ট করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি প্লেয়ারদেরকে অলরেডি আমি বলে রাখতাম যে প্লিজ প্রিপেয়ার ইউর সেলফ, মানে বিপ টেস্ট করার জন্য প্রিপেয়ার থাকতে হবে প্রত্যেকটা প্লেয়ারকে। তার প্রিপেয়ার ছিল। তো যখন আমি শুনলাম যে বিপ টেস্ট করা হবে না, তাদের তাদের যে ফিটনেস লেভেলটা, এটা নিয়ে কিন্তু একজন অলরেডি কমেন্ট করেছিল, তাদের ফিটনেস ভালো না। আমি ওটা আসবো, আপনি তারা শেষ। তারা কিন্তু অলরেডি বিপ টেস্টের জন্য প্রিপেয়ার ছিল, এর মানে তারা ফিট ছিল। আমরা রিসেন্ট যেটা জেনেছি যে ইমান আলম নামে একজন গিয়েছিলেন যিনি ইংল্যান্ড থেকে। তার স্কিল খুবই ভালো, সবাই প্রশংসা করেছে যারা খেলা দেখেছে ওই সময়। এর মধ্যে যেটা শুনেছি যে সে সম্ভবত ইংল্যান্ড অনূর্ধ্ব 20 অথবা মূল দলে, ফুটসাল দলে ইংল্যান্ডের, সেখানে তিনি ডাক পেয়েছেন। আসলে এর সত্যতা কতটুকু, আপনার সাথে যোগাযোগ আছে কিনা? যেহেতু আমি ইমান আলমের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারিনি, আপনি বা আপনার সাথে যোগাযোগ হয়েছে, আমি একটু আপনার মুখ থেকে শুনতে চাই। জি। এম, ইমান আলমের বিষয় হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, মানে আমার স্কোয়াডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স। সে আন্ডার 23 জন্য ট্রায়াল দিয়েছিল, তার বয়স মাত্র 20। সো ইংল্যান্ড তাকে সিলেক্ট করতে পারে, সিলেক্ট হয়েছে নাকি না এই জিনিসটা আমার বলা নিষেধ। তবে ইংল্যান্ডের জন্য খেলা ফুটসালে অনেক বড় পার্সেন্টেজ আছে। আন্ডার 20 হোক নাকি সিনিয়র টিম জন্য হোক, ওইটা আমি আসলে বলা নিষেধ, তার প্যারেন্টসরা বলতে মানা করছেন। তবে বলা যাবে যে সামথিং ইজ হ্যাপেনিং, মানে কিছু হচ্ছে পিছনে। তো ইংল্যান্ডের জন্য খেলার জন্য সে রাজি অবশ্যই। সো আপনাকে আমি পার্সোনালি যদি কোয়েশ্চেন করি, আপনি যদি ইংল্যান্ডে চান্স পেয়ে যান,
আর নাকি বাংলাদেশ ফুটসালে খেলবেন, আপনি নিজেই কোথায় চুজ করবেন খেলার জন্য? সে অলরেডি ইংল্যান্ড থাকে, অবশ্যই যে দেশ থাকে ওই দেশে ইজি করার জন্য ওখানে খেলবে, কারণ ইংল্যান্ডের ফুটসাল লেভেল তো অন্যরকম, বাংলাদেশের ফুটসাল লেভেল অন্যরকম। তো আমিও চাবো না যে আমার একটা ভালো একটা প্লেয়ার সে বাংলাদেশ এসে 20-0 হেরে যাবে প্রত্যেকটা ম্যাচে। আমি চাবো সে ইংল্যান্ডের সাথে একটা ভালো একটা টিম, যেহেতু অলরেডি একটা টিম ভালো আছে, ভালো কম্বিনেশন আছে, এখানে তারা জিতার চান্স অ্যাটলিস্ট আছে। তো এটা আমার প্লেয়ারের জন্য ভালো চাবো আমি। এখন এই যে ধরেন আপনি বেটার সুযোগ বলছেন যে সে ইংল্যান্ডে থাকে বাংলাদেশের চেয়ে, সব দিক থেকে ফুটবল ফুটসাল যে কোনো দিক থেকে ইংল্যান্ড অনেক অনেক যোজন যোজন এগিয়ে, খুব স্বাভাবিক বেটার সুযোগ লাইফে যে কেউ মানে এটাই গ্র্যাব করার চেষ্টা করবে। আহ, কিন্তু এখানে আরো একটা প্রশ্ন আসে যে আমরা যখন এই ফুটবলারদের আসলে পাবো কি পাবো না, বা তারা আগ্রহ ভরে যখন বাংলাদেশে আসলো, তখন আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এক ধরনের একটা ডিবেট হয়েছে, শুরু হয়েছে, যে এই যে 5 বা 6 জন খেলোয়াড়কে ডাকা হবে, তারা নিজ খরচে আবার আসতে হবে। এই যে ব্যাপারটা যে অল্প কিছু টাকার জন্য, কিন্তু একবার তো তারা ট্রায়ালের জন্য নিজ খরচে গেছে, আবারও যদি দিতে হয়, তো এই যে তাদের প্রতি এক ধরনের বিহেভ যেটা করা হচ্ছে, এর কারণেও কি আসলে প্রবাসী ফুটবলার যারা গেছে খানিকটা হলেও মানে একটু কি বলবো মন খারাপ বা ইয়ে হয়ে যেতে পারে কিনা, মুখ ফিরিয়ে নেওয়া যে না, দেশে গেলে আমাদের ওইভাবে মূল্যায়ন করে না, টাকা হয়তো খুব বেশি বড় ম্যাটার না, কিন্তু যে প্রসেস বা যে বিহেভটা করা হচ্ছে এটা খানিকটা হলেও মানে নেগেটিভ একটা ইমপ্রেশন পড়ে কিনা যারা অরিজিন ফুটবলার বিভিন্ন দেশে আছে তাদের উপরে? আমাদের জন্য আসলে নেগেটিভ পজিটিভ মেইন বিষয় না, আমরা আসলে ব্যাপার চিন্তা করি না। আমরা চিন্তা করি সিস্টেমটা আমরা বুঝতে পারতেছি না। কারণ আমরা যখন বিদেশ থাকি, আমরা বেশিরভাগ প্লেয়ার ইউরোপ থেকে আসছে, আমেরিকা, কানাডা, এখানে কিন্তু প্লেয়ার বাছাই করার সিস্টেম অন্যরকম। ফাইনাল স্কোয়াডের জন্য যেহেতু বিদেশ থেকে আসছে তারা, অলরেডি তাদের বাছাই করা উচিত ছিল, পে করা উচিত ছিল, কারণ তারা ট্রায়াল অলরেডি দিয়ে গিয়েছে, তাই না? একটা একটা অ্যামাউন্ট টাকা পে করেছে। তো যেহেতু তারা দেখছে এই প্লেয়ারদেরকে, তো অলরেডি একটা মানে মাথায় আসে এই প্লেয়ারটা কি করতে পারে, তো তাদের জন্য তাহলে পে করে নিয়ে আসি, কারণ তাদের কেমন লাগবে। এদিকে যদি আবার ট্রায়াল টাকা হয়, এর মানে তাদের ব্যাপার ডাউট আছে, তাহলে নাই ডাউট। আমিও একটা কোচ, এখন আন্ডার 19 এর কোচ হব এই সামার ভ্যাকেশন শেষ করে। আমরা কিন্তু এই আগামীকাল থেকে ট্রায়াল করা শুরু করেছি, অনেকগুলি প্লেয়ার আসতেছে, দেখবো কে ভালো না কে ভালো, এদিকে রেখে দিব, ডাইরেক্ট কনফার্মেশন, আমরা আরেকবার ডাক দিব না। ওই জায়গাটাতেই যে যারা যাচ্ছে বা যাচ্ছে, আমি যেটা বলছিলাম যে আসলে অরিজিন ফুটবলার সম্পর্কে আমাদের দেশের ফুটবলে এখন যে হাইপটা তৈরি হয়েছে, হামজা চৌধুরী, সামিত সোম গেছে, তারপরে আরো বিভিন্ন জায়গা থেকে অনেকেই যাচ্ছে, জি, কিন্তু এই যে যে হাইপটা তৈরি হয়েছে, এই সব নানান রকম কর্মকাণ্ডে কি খানিকটা হলেও একটা ইয়ে হতে পারে, ওই যে ভাটা পড়া বা একটু যে না, না যাই দেশে গেলে মূল্যায়ন হয় না, এই ব্যাপারটা কাজ করতে পারে কিনা, আপনি ওই শঙ্কার জায়গাটা দেখছেন কিনা? এখানে বলতে গেলে প্যারেন্টস থেকে আমি বুঝতে পারছি তারা একটু মানে ডিসঅ্যাপয়েন্টেড। তো হ্যাঁ, তারা তো সানডে লিগ প্লেয়ার না। আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি একটা যদি ফ্যাক্ট পেতে পারেন আমার প্লেয়ারদের ব্যাপারে, কেউ সানডে লিগ খেলা নাকি, কেউ না। আমি তাদেরকে 2.5 বছর ধরে চুজ করছি, যখন তারা সানডে লিগ থেকে ভালো লেভেল খেলে আসছে তখন তাদেরকে বলছে এখন আসতে। একটাও প্লেয়ার সানডে লিগ খেলে না। তবে এরা পার্ট টাইম জব করে, এরা পাশে ফুটবল খেলে, এডুকেশনও কন্ট্রোল করতে হয়। এখানে এরকম না এটা যে ইউরোপের একেবারে স্ট্যান্ডার্ড, মানে যে যে স্টুডেন্টই হোক তাকে করতেই হবে, কাজ করতেই হবে। আমি তো নিজেই 2টা জব করি লাইফ মেনটেন করার জন্য, তো আমাদের জব করতে হয়। একটা 17 বছর ছেলেকে আপনি যদি বলেন যে 1.5 লাখ খরচ করে ট্রায়ালে আসতে 3 দিনের জন্য, দেখাইতে কিরকম, সেটা স্বপ্ন নিয়ে আসবে। এখন ওই স্বপ্নটা প্ল্যানিং মধ্যে এসে পড়ে যখন বলা হয় আচ্ছা দেখা যাক যে ফাইন্যান্স করা করতে পারবো নাকি। তবে আমরা যখন ফিরে আসছি ডেনমার্কে, ইউকে, কানাডা থেকে অনেক প্লেয়ার আসছে, আমেরিকা থেকে, তো তখন বলা হচ্ছে আবার আসতে হবে। মাত্র কিন্তু আমরা ফিরে আসলাম, আবার বলতেছে আসতে হবে, তো 1.5-2 লাখ পে করে আসতে হবে আবার। এখন তো প্রাইস তো 1.5-2 লাখ না, এখন হলো 2.5 লাখ, কারণ সামার টাইম, শর্ট নোটিস, টিকিট ফেয়ার আরো দাম। আরো তো দাম। যদিও পরে যদি তারা যুক্ত না হতে পারে, তো 2.5 লাখ টাকা একটা প্লেয়ার, 2.5 লাখ টাকা একটা বাবার সাথে আসতেছে, তো 5 লাখ টাকা উধার।
প্রত্যেকের একটা লিমিটেশন আছে, এটা ফুটবল ফেডারেশনের খানিকটা হলেও আসলে বিবেচনায় রাখা উচিত ছিল। আমি জানি না এই ব্যাপারটা মাথায় থাকলো কিনা। আর একটা আমি শেষের দিকে, সেটা হচ্ছে যে আপনার সাথে যারা গিয়েছিল তাদের প্যারেন্টসদের অনেকেরই যোগাযোগ হয় নিশ্চয়ই, তো প্যারেন্টসদের ওভারঅল আসলে মূল্যায়নটা কেমন ছিল টোটাল ট্রায়াল নিয়ে? প্যারেন্টসরা বাফুফেকে নিয়ে অনেক হ্যাপি ছিল, যে যে আয়োজনটা করা হয়েছিল সব ভালো ছিল, তারা খুশি প্লেয়ারদেরকে দেখলো। প্লেয়ারের সাথে অনেক ভালো ট্রিটমেন্ট ছিল। প্রত্যেকটা যে টেকনিক্যাল প্যানেল মেম্বার ছিল ওখানে, সবাই কিন্তু প্লেয়ারের সাথে ভালোভাবে বিহেভ করছে, সব ভালোভাবে বুঝেছে, সব এভরিথিং ওয়াজ পারফেক্ট। আমি কোনো ভাবে কোচ হিসেবে কমপ্লেন করতে পারবো না। তবে আমার দরকার ছিল একটা প্ল্যান, প্যারেন্টসদেরও দরকার ছিল, আর প্লেয়ারদের যারা সিনিয়র প্লেয়ার তাদের দরকার ছিল একটা প্ল্যান জানা, যে চালে যে আসলাম 3 দিনের মধ্যে এরপরে কি হবে, আর যদি এরপরে যদি না হয় পরের পরে কি হবে। তো আমাদের দরকার ছিল জানাটা যে প্ল্যানটা কি। আমাকে কিন্তু বলা ছিল যে ট্রায়ালের মধ্যে যারা সিলেক্টেড হবে তারা আন্ডার-23 জন্য, নাহলে আন্ডার-19 জন্য পে করা হবে নেক্সট টাইম। তবে আমরা আসার পরে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল, তো আমাদের এখন আবার নিজে পে করে আসতে হবে। তো এটা আমাদের অনেক কষ্ট লাগে, কারণ আমাদের, আপনারা জানেন আমরা যখন বিদেশ থাকি আমাদের অনেক টাকা নেয়, আমরা কাজ করে টাকা আনি। আমাদের জায়গা জমি প্রথম থেকে নাই, কারণ আমরা এখানে বর্ন না, আমাদের একটা স্টাবলিশ করতে হয়েছে।